আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় কার্ডিওজেনিক শক। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন হার্টের কোনো বড় সমস্যার কারণে আমাদের শরীরে রক্তচাপ অনেক কমে যায়, গুরুতরভাবে কমে যায়, সেই অবস্থাটিকেই বলা হয় কার্ডিওজেনিক শক। অর্থাৎ ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছে, যার জন্য রোগীর জীবন আশঙ্কায় পড়ে গিয়েছে। এই পরিস্থিতিটিকেই বলা হয় কার্ডিওজেনিক শক। অর্থাৎ হার্টের কোনো একটি গুরুতর রোগের কারণে যখন আমার ব্লাড প্রেশার ফল করেছে। আমরা জানি যে হার্টের কাজ রক্তকে পাম্প করা। রক্তকে পাম্প করে সারা শরীরে হার্ট রক্ত সরবরাহ করে। এই যে রক্ত আমাদের শরীরের মধ্যে চলছে, এটার চালিকা শক্তি হলো একটি ইঞ্জিন। এই যে রক্ত সারা শরীরে আমাদের প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, তার মূল কারণ হলো হার্ট পাম্প করছে রক্তকে। হার্ট পাম্প করছে, পাম্প করে সারা শরীর থেকে রক্ত ফেরত নিয়ে আসছে। সেই রক্তকে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে পাঠাচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ছেড়ে দিয়ে আসার জন্য। তো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে সেই রক্তটা আমরা যেটা বলি বিশুদ্ধ রক্ত, সেই রক্ত আবার আমাদের বাম অলিন্দ হয়ে বাম নিলয়ে প্রবেশ করছে এবং বাম নিলয় সেই রক্তকে পাম্প করে আবার সারা শরীরে এই অক্সিজেনযুক্ত রক্তকে সরবরাহ করছে, যেন আমাদের শরীরের সবগুলো কোষ সঠিকভাবে কাজ করতে পারে। তো এই যে রক্তচাপ, এর সাথে এই রক্তের প্রবাহ, এই যে রক্তের চলমান প্রক্রিয়া এবং এর সাথে এই যে হৃৎপিণ্ডের কার্যক্রম, এই যে হৃৎপিণ্ডের পাম্পিং, এর নিবিড় সম্পর্ক রয়েছে। যখন হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারবে না, হৃৎপিণ্ডের কাজে গুরুতর ব্যাঘাত ঘটবে, তখন কিন্তু এই রক্তের চাপ শরীরে মারাত্মকভাবে কমে যায়। এই পরিস্থিতিটাকে আমরা বলি কার্ডিওজেনিক শক। অনেকেই এটাকে কার্ডিয়াক অ্যারেস্টের সঙ্গে গুলিয়ে ফেলেন। কার্ডিয়াক অ্যারেস্ট হলো একটি ভিন্ন পরিস্থিতি, যখন হার্ট সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে মানে হার্ট কোনো রকম কাজ করছে না, একদম স্ট্যান্ড স্টিল, হার্টের কোনো কাজ নেই, হার্ট টোটালি কোনো কাজ করছে না। তখন কিন্তু কোনো রকম পালস পাওয়া যাবে না, ক্যারোটিড পালস, কোনো পালস শরীরে পাওয়া যাবে না। এবং যেহেতু শরীরে কোনো রকম রক্তপ্রবাহ নেই, রক্তপ্রবাহ একদম থেমে গিয়েছে, তখন মানুষ সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাবে, মৃতের মতো একটা শরীর। সে হঠাৎ করে যখন যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হবে, যদি দাঁড়ানো অবস্থা হয়, বসা অবস্থা হয়, একদম রোগী হঠাৎ করে পড়ে যাবে এবং টোটালি একদম সম্পূর্ণরূপে অচেতন, মৃতের মতো একটা শরীর পড়ে থাকবে। তার শরীরে কোনো রকম পালস পাওয়া যাবে না, কোনো রকম শ্বাস প্রশ্বাস পাওয়া যাবে না। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটু পরেই কয়েক সেকেন্ডের মধ্যে ফুসফুসের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেই, কোনো রকম পালস নেই, কোনো রকম হৃদস্পন্দন পাওয়া যাবে না এখানে, এবং কোনো রকম বিন্দুমাত্র চেতনা নেই শরীরে। সেই পরিস্থিতি হলো কার্ডিয়াক অ্যারেস্ট। অর্থাৎ হার্ট সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন সিপিআর শুরু করতে হবে, ইলেকট্রিক শক দিয়ে সিপিআর শুরু করতে হবে। কখনো কখনো ইলেকট্রিক শকও দিতে হয় যখন ভিএফ বা ভিটি হয়, আর অ্যাসিস্টল হলে সিপিআর চালাতে হবে শুধুমাত্র। তো এটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। আর শক হলো আরেকটি পরিস্থিতি, যখন হার্টের গুরুতর প্রবলেমের জন্য, যেমন কার্ডিওজেনিক শকের সবচেয়ে বড় কারণ হলো এমআই, একটি বড় হার্ট অ্যাটাক। একটি বড় ধরনের হার্ট অ্যাটাক হয়ে যখন হার্টের পাম্পিং পাওয়ার গুরুতর রূপে ক্ষতিগ্রস্ত হয়, হার্টের কোনো একটা অংশের, যেই রক্তনালীটির গুরুতর ব্লক হয়ে হার্ট অ্যাটাক, গুরুতর ব্লকের কারণে হার্ট অ্যাটাক হয়েছে, ব্লকের কারণে ওই রক্তনালীটি হৃৎপিণ্ডের যে অংশকে রক্ত সরবরাহ করে, সেই অংশ রক্ত সরবরাহ না পাওয়ার কারণে ওই কোষগুলো মরতে থাকে। তখন একটা বড় হার্ট অ্যাটাক হয়ে গেলে হার্টের একটা অংশে দেখা যায় লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি হৃৎকোষ মরে যায়। যে এই যে হৃৎকোষী কোষগুলো মরে যাচ্ছে, তো হৃৎপিণ্ডের ওই অংশটা তো কাজ করতে পারবে না, তখন হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা কমে যাবে। এই যে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হচ্ছে, তখন এর একটা জটিলতা হলো হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করে যায়, অনেক কমে যায়। এই যে যার আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিক থাকার কথা 120/80 অথবা 110/70, কমপক্ষে 100/60, এই ব্লাড প্রেশার যদি হঠাৎ করে অনেক নিচে নেমে চলে যায়, এটা 80/50 হয়ে গেল, 70/50 হয়ে গেল, 60/40 হয়ে গেল, অর্থাৎ ব্লাড প্রেশার মারাত্মকভাবে কমে গেছে। এই যে রোগী একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেল, এই পরিস্থিতিটাই হলো কার্ডিওজেনিক শক। এটা বড় হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, অথবা বড় ধরনের মারাত্মক হার্ট ফেলিউরের জন্য হতে পারে, অথবা হৃৎপিণ্ডের ভালভসগুলির বড় ধরনের সমস্যার জন্য হতে পারে। এই কার্ডিওজেনিক শক যখন হয়ে যাবে, তখন কিন্তু এই রোগীর চিকিৎসা কিন্তু হার্টের হাসপাতাল এবং যেখানে
বিশেষায়িত হৃদরোগের চিকিৎসা সুবিধা বিদ্যমান, যেমন সিসিইউ করোনারি কেয়ার ইউনিট। করোনারি কেয়ার ইউনিট ছাড়া এই রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব না। অনেকেই বলেন যে স্যার এটা আমরা এই চিকিৎসাটা কি ওয়ার্ডে রেখে করা যায় না বা কেবিনে রেখে করা যায় না? ওয়ার্ডে বা কেবিনে কার্ডিওজেনিক শকের চিকিৎসা করা যাবে না, কারণ এই ক্ষেত্রে আমাকে রোগীকে ক্লোজ মনিটরিং করতে হবে। মনিটর অর্থাৎ কার্ডিয়াক মনিটরের সাথে রোগীকে কানেক্ট করে দিতে হবে। সেই মনিটরে রোগীর ইসিজি কন্টিনিউয়াস চলতে থাকবে, সেখানে রোগীর হার্টবিট দেখা যাবে, রোগীর ব্লাড প্রেশার কন্টিনিউয়াস দেখতে হবে, রোগীর অক্সিজেন স্যাচুরেশন কন্টিনিউয়াস দেখতে হবে। এবং এটা কন্টিনিউয়াস দেখে দেখে আমরা চিকিৎসকরা, নার্সরা সবাই মিলে ওই রোগীকে সার্বিক চিকিৎসার মাধ্যমে রোগীর ব্লাড প্রেশারটা উঠিয়ে আনার, নর্মাল পর্যায়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং এটা এই সার্বিক পর্যবেক্ষণ এবং এই যে প্রযুক্তির যে সুবিধা, এই যে মনিটর, কার্ডিয়াক মনিটরিং, এটা সিসিইউ ছাড়া ওয়ার্ডে বা কেবিনে রেখে এটা সম্ভব নয়। এই জন্যই এই ধরনের পেশেন্টকে খুব জরুরি ভিত্তিতে সিসিইউতে অ্যাডমিট করে এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে। কার্ডিওজেনিক শকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অধিকাংশ সময় আমাদের যে ড্রাগগুলো দিতে হয়, ইনজেকশনের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়াতে হয়। তখন কিন্তু কোনো ওষুধের মাধ্যমে, যে মুখে একটা ওষুধ দিয়ে দিব তার মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেটা সম্ভব হয় না। এগুলো এক ধরনের বিশেষ ধরনের ইনজেকশন, এবং সেই ইনজেকশনগুলো এমন না যে একবার একটা ইনজেকশন দিয়ে দিলাম ব্লাড প্রেশার বেড়ে যাবে, তা না। এই ইনজেকশনগুলো পাম্পের মাধ্যমে, ইনফিউশন পাম্পের মাধ্যমে ধীরে 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 দিতে হয়। অর্থাৎ একটা ইনফিউশন পাম্পের মাধ্যমে স্যালাইন রোগীর শিরার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়, যেই পাম্পটা নিয়ন্ত্রিত উপায়ে একটা নির্দিষ্ট গতিতে ইনজেকশনটা ধীরে 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 রোগীর রক্তের মধ্যে প্রবেশ করবে। এবং এটা কাজ করতে করতে, এটা যখন কাজ করবে ধীরে ধীরে, সেটা দেখে দেখে সেই অনুযায়ী যে ব্লাড প্রেশার কতটুকু বাড়ছে, সেইভাবে দেখে ব্লাড প্রেশার কতটুকু বাড়ছে বা বাড়ছে কিনা বা বেশি বেড়ে গেল কিনা, সেটা দেখে দেখে ওই ইনজেকশনের ডোজও আবার রেগুলার প্রতি মুহূর্তে কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করতে হয়। কখনো এটা বাড়িয়ে দিতে হয়, কখনো কমিয়ে দিতে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আমরা নরএড্রিনালিন, আমরা ডোপামিন, আমরা ভেসোপ্রেসিন, এই ইনজেকশনগুলো আমরা পাম্পের মাধ্যমে দেওয়া শুরু করি। এবং এটা শুরু করার পরে রোগীকে কন্টিনিউয়াসলি অবজার্ভ করতে হয় যে 10 মিনিট পরে প্রেশার কেমন হলো, 20 মিনিট পরে কেমন হলো, আধা ঘন্টা পরে কেমন হলো, 1 ঘন্টা পরে কেমন হলো, সেটা দেখে 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 সিসিইউতে মনিটরিং করে করে ব্লাড প্রেশারটা আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয়। এবং স্বাভাবিক পর্যায়ে ব্লাড প্রেশারটা আসার পরেও এই ইনজেকশনগুলি আবার হুট করে বন্ধ করে দেওয়া যায় না। হুট করে বন্ধ করে দিলে আবার প্রেশার হঠাৎ করে আবার ধাপ করে আবার কমে যাবে। তো এগুলো তখন ধীরে 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 এই যে প্রেশার, এই যে ইনজেকশনের সাপোর্টটা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হয়। যখন ইনজেকশনের সাপোর্ট কমানো সত্ত্বেও যখন প্রেশার ঠিক থাকবে, তখন আমরা বুঝতে পারি যে রোগী শক থেকে রিকভার করছে। তখন আমরা ধীরে ধীরে সাপোর্টটা কমে নিয়ে আসে, এবং এটাও দেখা যায় সময় লাগে, অনেক সময় কয়েক ঘন্টা, এমনকি 1 দিন 2 দিন বা কখনো কয়েকদিন পর্যন্ত এই প্রেশার বাড়ানোর ইনজেকশনের সাপোর্ট চালু রাখতে হয়। কখনো কখনো 1টি 2টি 3টি, এমনকি প্রয়োজন হলে 4টি ইনজেকশনের সাপোর্টও আমাদের কন্টিনিউয়াস পাম্পের মাধ্যমে সচল রাখতে হয়, যতক্ষণ পর্যন্ত রোগীর প্রেশারটা নর্মাল লেভেলে না আসছে। কারণ প্রেশার যদি আমি নর্মাল লেভেলে ধরে না রাখতে পারি, তাহলে তো একটা সময় গিয়ে রোগীর হার্ট, তারপরে ব্রেইন, যত ভাইটাল অর্গানগুলো আছে, কিডনি, শরীরের আসল আসল অঙ্গ প্রত্যঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং একটা সময় দেখা যাবে যে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আর বাঁচার কোনো সুযোগই থাকে না। এবং ব্রেইনের যদি পার্মানেন্ট বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন দেখা যায় যে সেই রোগীর আর বাঁচার কোনো আশাই থাকে না। এবং একই অবস্থা হার্টের জন্য প্রযোজ্য। এবং কিডনিরও যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন দেখা যায় যে রোগী অনেক সময় শকের চিকিৎসা করতে যদি অনেকটা দেরি হয়ে যায়, তখন দেখা যায় যে কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে দেখা যায় যে রোগী বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু কিডনির এমন ক্ষতি হয়েছে যে একটা সময় পর যে কিডনি ডায়ালাইসিস করতে হবে, তাছাড়া আর রোগীর কিডনি কাজই করতে পারছে না। তো এই জন্যই যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে যাওয়ার আগেই যতটা সম্ভব দ্রুত, এদিকে কার্ডিওজেনিক শক একটি এমার্জেন্সি বিষয়, এটি হয়ে গেলে অবশ্যই রোগীকে যত দ্রুত সম্ভব সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হবে। এবং এই শক থেকে সম্পূর্ণ ধীরে ধীরে রিকভারি হওয়াটা মনিটরিং করতে হবে। খুব নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে, নিবিড় চিকিৎসার মাধ্যমে এই শক থেকে রোগীকে সুস্থ করে নিয়ে আসতে কয়েকদিন সময়ও লাগতে পারে। তারপর আমরা রোগীকে আবার সিসিইউ থেকে আমরা বের করে রোগীকে তখন আমরা কেবিনে বা
ওয়ার্ডে স্থানান্তর করতে পারবো। সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কাজেই কার্ডিওজেনিক শক কখনোই খুব মারাত্মক একটি এমার্জেন্সি, এটা এই ক্ষেত্রে বিন্দুমাত্র অবহেলা করা যাবে না, অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।